দর্শক মতামত পর্বে আজকে আমাদের সাথে আছেন সাংবাদিক এবং ব্রডকাস্টার জুবায়ের বাবু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। জি, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও ভালো আছি। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে কেন্দ্র দখল করতে মুহুর্মুহ ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ এবং জাল ভোটের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। চলছে গণনা। এই নির্বাচন নিয়ে আপনার মতামত কি? নির্বাচন নিয়ে আসলে আমি যেটি একটু অন্যভাবে যদি বলি, নির্বাচন নিয়ে যারা মতামত দেওয়ার, আমরা তো বিদেশে থাকি, অনেক দূরে থাকি, নির্বাচন নিয়ে মতামত দেওয়া আমাদের জন্য খুবই কঠিন। তারপরেও একটি কথা বলি, সেটা হচ্ছে যারা মতামত দেওয়ার তারা কিন্তু মতামত দিয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। নির্বাচন আপনি আপনি দেখেছেন বোধহয় আজকের সংবাদগুলোতে, নির্বাচন কমিশনার কিন্তু নানানভাবে বলার চেষ্টা করেছে যে এটি ধান কাটার সিজন, যে কারণে মানুষ আসেনি, কিংবা বৃষ্টির কারণে মানুষ আসেনি, নানান ধরনের অজুহাত উনি দাঁড় করানোর চেষ্টা করেছেন। এবং অজুহাত দাঁড় করানো ছাড়াও যেটি হয়েছে, উনি কিন্তু পার্সেন্টেজ আসলে কত, একজন নির্বাচন কমিশনার তিনি বলতে পারেন না 30% না 40%, তাহলে বুঝতেই পারছি আমরা আসলে কত পার্সেন্ট সেখানে ভোট পড়েছে। তো সুতরাং এটির উত্তর কিন্তু, নির্বাচন কেমন হয়েছে এটির উত্তর কিন্তু সাধারণ মানুষ দিয়ে দিয়েছে অলরেডি, যেটা আমি মনে করি। পাশাপাশি আরেকটি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমি যেটা, দেখুন জাতীয় নির্বাচনের পরে কিন্তু সবচেয়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য, এবং এই ধরনের নির্বাচনগুলো সাধারণত এটি যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি কিন্তু আঞ্চলিক। হ্যাঁ, যেমন পাশাপাশি ২ গ্রামের ২ জন দাঁড়িয়েছেন। তাদের ভিতরে একটি প্রতিযোগিতা, গ্রামে, গ্রামের প্রতিযোগিতা, মহল্লায়, মহল্লায় প্রতিযোগিতা। এটা কিন্তু এক ধরনের, সবসময় আমরা দেখেছি যে স্থানীয় নির্বাচনগুলো কিন্তু জাতীয় নির্বাচনের চেয়েও বেশি উৎসবমুখর হয়। কিন্তু এবার আমরা কিন্তু পুরো উল্টো দেখছি যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনগুলোও কিন্তু সহিংস হয়ে পড়েছে। মারামারি, লুটপাট, ব্যালট বক্স ছিনতাই, এবং ককটেল বিস্ফোরণ, কিংবা প্রতিপক্ষকে আপনার নাজেহাল করা। তাদেরকে আপনার কি বলা যায়? যে মানে দৌড়াদৌড়ি, একটা একটা ভীষণ একটা মানে সংঘর্ষের একটা নির্বাচন এর দিকে আমরা চলে গেছি। তো সুতরাং এই সংঘর্ষের নির্বাচনটা আসলে কিন্তু আমাদের কাছে প্রত্যাশিত নয়, এবং এটার মূল কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের গণতন্ত্র আপনারা জানেন যে হয়তো একটু সুন্দর ভাষায় বলতে গেলে সীমিত গণতন্ত্র রয়েছে বাংলাদেশে। আর যদি সত্যিকার কথা বলি, তাহলে আসলে গণতন্ত্রের রেশ আছে কিনা বাংলাদেশে, সেটা কিন্তু অনেক বিবেচনার বিষয়। এবং সেই ক্ষেত্রে যদি আমরা যদি কথাটা বলি যে এই ধরনের নির্বাচনগুলো আসলে জনগণের উপরে এক ধরনের, আমি মনে করি, নির্যাতন। কারণ কি, মানে দুটি দলে, একই দলের লোকজন কিন্তু এখানে নির্বাচন করছে, এখানে কিন্তু অন্য কোনো দল থেকে এসে নির্বাচন করছে না। সুতরাং এই নির্বাচন না করলেও পারে, বরং এই নির্বাচনের মাধ্যমে জনগণের যান মালের ক্ষতি হচ্ছে। সুতরাং এই নির্বাচনটা আমার মনে হয় না করাই উচিত। জি, ডলারের দাম এক লাফে ৬০ টাকা বাড়িয়ে ১১০ থেকে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে? ডলারের দাম বেড়েছে, কিন্তু এটার পেছনে কিন্তু আরেকটি কথা রয়েছে। ডলারের দাম বাড়া মানে হচ্ছে টাকার মান কমে যাওয়া। জি, টাকার মান কমেছে। আমরা উল্টোটা বলছি যে ডলারের দাম বেড়েছে। মনে হচ্ছে যে টাকা টাকার জায়গায় আছে, ডলারের দাম বেড়ে গেছে। তাই তো মনে হচ্ছে। কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে যে টাকার মান কমেছে, এবং টাকার মান কতটা কমেছে? আপনি দেখেন একদিনের ঘোষণায় টাকার মান কমেছে যেহেতু ৳৬০, ৳১১০ থেকে, সুতরাং 6.3% টাকার মান কমেছে। এটি কিন্তু সাংঘাতিক রকমের ঘটনা, এবং এই ধরনের ঘটনা যদি, মানে আ আ এ গত ১ বছর যে হারে কমেছে টাকার মান, এবং এরকম একটি ঘোষণায় যদি 6.3% কমতে পারে, তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে সেটি তো আমাদের আমদানি, রপ্তানি সমস্ত কিছুতে কিন্তু সেটা প্রভাব পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, জিনিসটা যে মানে টাকার যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে? তো টাকার মান ঠিক থেকেও কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে পারে। কিন্তু টাকার যদি অবমূল্যায়ন হয়, টাকার মান যদি কমে যায়, তাহলে মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু আপনি কমাতে পারবেন না। কারণ আমরা বাংলাদেশের মতো দেশগুলো অনেক
অনেক মানে বিষয়ে আমরা কিন্তু বিদেশের উপর নির্ভরশীল। অনেক কিছু আমাদের আমদানি করতে হয়। আমরা স্বয়ংসম্পূর্ণ নয়। তো আমাদের দেশে যেহেতু অনেক কিছু করতে হয়, সেক্ষেত্রে এইভাবে যদি টাকার মান কমতে থাকে, তার মানে হচ্ছে আমার বাইং ক্যাপাসিটিটা আমার কিন্তু কমে যাচ্ছে এবং আমাকে মানে ৳১ জিনিসটা কিন্তু এখন ৳১.১০ দিয়ে কিনতে হচ্ছে। সো এইভাবে কিন্তু পুরো বিষয়টা যেহেতু টাকার মানটা কমে যাচ্ছে, যে কারণে প্রোডাক্টের প্রাইস গুলো বেড়ে যাচ্ছে এবং এই প্রোডাক্টের মানুষের আয় কিন্তু বাড়ছে না সেই হিসাবে। তো সুতরাং এটা যদি হতো যে টাকার মান 6.3% কমেছে কিন্তু মানুষের আয় বেড়েছে 10%, তাইলে আপনি বলতে পারতেন যে না, এটা একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। টাকার মান কমলেও বাট মানুষের আয় যেহেতু বেড়েছে 10%, সুতরাং সেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে জিনিসপত্র কিনতে পারবে। তো এই ডলারের আ এই মানে নতুন মূল্যের কারণে যেটি হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে অলরেডি প্রত্যেকটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে এবং সেটির কারণে যেটি হচ্ছে যে এগুলো আরো মানুষের হাতের নাগালে বাইরে চলে যাবে এবং সাধারণ মানুষ, আ মানে খুবই সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের দুর্ভোগ চরমে যেয়ে পৌঁছাবে আমি মনে করি। জি, এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানের উপরও একটা প্রভাব পড়বে। হ্যাঁ, দুঃখিত। অবশ্যই। সেটা হচ্ছে যে একটি মানুষের তার তো প্রতিদিনের একটি বাজেট থাকে। প্রতি মাসে একটা বাজেট থাকে। সুতরাং সেই বাজেটে তার সংকুলন হবে না। এখন আপনি যদি দেখেন 6%, 6.3%, হ্যাঁ? তার মানে হচ্ছে যে আপনি যদি ১০০ দিনের কথা চিন্তা করেন, তাহলে আপনি যে আপনার কাছে ১০০ দিনের খাবার আছে। আপনি কিন্তু এখন ৬ দিন খেতে পারবেন না। সো আপনি বুঝতে পারছেন যে ১০০ দিনের ভিতরে আপনি ৬ দিন খেতে পারবেন না। তাহলে আপনাকে সেইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এফেক্টেড হবে। প্রতিটা জায়গায় মানে এই ইফেক্টটা পড়বে এবং এখানে যেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা, সেটা হচ্ছে যে আপনি আর মানে কোনোভাবে এটা মানে আপনি এটাকে ধরে রাখতে পারবেন না। আপনি অটোমেটিক্যালি যেহেতু আপনার বাইং চার্জটা বেশি হবে, আপনি যেহেতু বিদেশ থেকে এখন আমদানি করতে আপনার খরচটা বেড়ে যাবে, অটোমেটিক্যালি এখন প্রত্যেকটা দ্রব্য মূল্যের খরচ বেড়ে যাবে। তো এটাই স্বাভাবিক। জি, আপনি জানেন যে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছে গণমাধ্যম কর্মীরা। এদিকে ন্যাশনাল ব্যাংকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নাস্তার সাথে ৫,০০০ টাকার খাম ধরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি আপনি হুম। কিভাবে দেখছেন? চমৎকার! অসাধারণ! সেটি হচ্ছে যে বিশেষ করে ৳৫,০০০ খামের ব্যাপারটি যদি আমি বলি যে বাংলাদেশে তো আ আগে জানতাম যে সাংবাদিকদের নাকি কোনো ভ্যালু নেই। আগে বলতো, অনেকে বলতো যে সাংবাদিক আর ওর কোনো ভ্যালু আছে নাকি? তো এখন বুঝলাম যে না, ন্যূনতম ৳৫,০০০ ভ্যালু আছে। একটা ভ্যালু একটা একটা আ মান দাঁড়িয়েছে এখন সাংবাদিকদের ভ্যালুতে। তো এটা একটা অত্যন্ত চমৎকার বিষয়। এবং আপনার মজার ব্যাপার হচ্ছে যেই ব্যাংকটি এই কাজটি করেছে, এই ব্যাংকটি কিন্তু তারল্য সংকটের কারণে কিন্তু এই ব্যাংকটি আরেকটি ব্যাংকের সাথে মার্জ করতে বাধ্য হচ্ছে। এমন একটি ব্যাংকের নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন, তার আদেশে সেই কাজটি করা হয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন কত ভালো একজন মানুষকে তারা চেয়ারম্যান বানিয়েছে। জি, আপনি জানেন যে সিলেটের জাল ভোটের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বেধড় পেটালেন আওয়ামী লীগের নেতা। সাংবাদিকদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আহ জুবাইর বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? দর্শক, আমার মনে হচ্ছে আমরা উনার সাথে আমাদের কানেকশন হারিয়ে ফেলেছি। দর্শক, আপনাদের কাছেও আমি এই একই জিনিসগুলো আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আমরা যে দেখলাম যে এই যে ব্যাংকের আহ, সংবাদ সম্মেলনে ৫,০০০ টাকার খাম ধরিয়ে দিল, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে যদি আপনারা আমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে চান, আপনাদের মতামত শেয়ার করতে চান, আমাদেরকে অবশ্যই ফোন করবেন 0203874678 এই নাম্বারটিতে। দর্শক, আবারও জানিয়ে দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠান শুভ সন্ধ্যাটি আপনারা দেখতে পারেন প্রতি সোম থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলার পর্দায়। এবং সেই সাথে আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন আমাদের ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজেও। দর্শক, আমি যে প্রশ্ন আমাদের অতিথিকে করছিলাম, এর পরের যে প্রশ্নটা ছিল যে সিলেটে জাল ভোটের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বেধড় পেটালেন আওয়ামী লীগ নেতা।
সাংবাদিকদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন, যেখানে সাংবাদিকদের সত্য একটা ঘটনা দেখানোর একটা স্বাধীনতা থাকা উচিত, সেখানে যদি তারা এইসব ঘটনাটা জনগণের কাছে তুলে ধরতে গেলে মানুষ মানে রাজনৈতিক দলের কাছ থেকে তাদেরকে এভাবে মারপিটের শিকার হতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকদের আসলে অবস্থানটা কোথায়? তাদের কি স্বাধীনতা আছে? দর্শক, জুবায়ের বাবু আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন। জুবায়ের বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার আসলে যেখানে ছিলাম, যে ওই যে ৫,০০০ টাকার খামের ওখানে ছিলাম জি, আমি যে সাংবাদিকদের। কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে মানে এটি তো একটি বিষয় হলো যে সেটি হচ্ছে যে আমাদের সাংবাদিকদের মান যে বৃদ্ধি পাচ্ছে দিন, দিন সেটি একটি প্রমাণিত হলো। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে দেখুন, বাংলাদেশ ব্যাংক একটি আ রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের একটি অঙ্গ সংগঠন বা রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানে অবশ্যই বাংলাদেশ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে এবং বাংলাদেশের মানুষের জন্যে। এবং এই ব্যাংক দ্বারা কিন্তু সমস্ত বাংলাদেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ডটি পরিচালিত হয়, এই ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং এই ব্যাংকের সমস্ত ডিসিশন কি হচ্ছে, কি নিচ্ছে সেটা কিন্তু জানার অধিকার সাধারণ মানে বাংলাদেশের মানুষের আছে। এবং এইরকম একটি প্রতিষ্ঠানে সাংবাদিকদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে এই ব্যাংকটি। তার মানে হচ্ছে যে এখানে ডালমে কুছ কালা হে, একটা কথা আছে না? তো কিছু না কিছু ঘটছে যেটি বাংলাদেশ ব্যাংক হয়তো সেটি জানাতে চায় না, এবং যেটি জানার হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটি ঘটনা বা অত্যন্ত বড় ধরনের কোনো একটা ঘটনা ঘটছে বাংলাদেশ ব্যাংকে, আগের মতো সেই রিজার্ভ চুরির মতো হয়তো বড় ধরনের কোনো ঘটনা ঘটছে, যে ঘটনাটি বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই বাংলাদেশের সাধারণ মানুষকে জানাতে চায় না, এবং যে কারণে তারা কিন্তু সাংবাদিকদের নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এই নিষিদ্ধ ঘোষণার পরবর্তীতে আজকে যেটি করলো বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা তাদের একটি সংবাদ সম্মেলন বয়কট করেছে। আমি মনে করি সংবাদ সম্মেলন বয়কট নয়, এটির আসলে মানে আইন করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু এগুলো যারা এই সিদ্ধান্তটি নিয়েছে তাদের বিচার পাওয়া উচিত। কারণ তারা কিন্তু মানে তারা এই ধরনের কোনো আইন করতে পারে না এবং তারা এই ধরনের কোনো ডিসিশন নিতে পারেন না, এবং এই ধরনের ডিসিশন নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। আমি মনে করি সাংবাদিক, বিশেষ করে বাংলাদেশের যে ন্যাশনাল জাতীয় প্রেস ক্লাব রয়েছে, এই প্রেস ক্লাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত এবং তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে বাংলাদেশের সাংবাদিকরা কি সেটি করার সাহস রাখেন কিনা? যেমন ধরেন আপনি দেখেছেন সিলেটে একজন সাংবাদিককে ছবি তোলার অপরাধে বেধড়ক পিটিয়েছে, এবং এই যে বেধড়ক পেটানো একটা সাংবাদিককে, এটি একটি অহরহ ব্যাপার হয়ে গেছে। কারণ এখন আওয়ামী লীগের নেতারা যদি কোনো সাংবাদিকদেরকে পেটায়, তার বিচার কোথাও আপনি পাবেন না। এবং এই যে বিচারহীনতার সংস্কৃতির কারণে কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আজকে বাংলাদেশের সাংবাদিকদের হাতে এই ৫,০০০ টাকার খাম দেওয়ার সাহস পাচ্ছে একজন ব্যাংকের মানে চেয়ারম্যান এর নির্দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো আমি মনে করি অবভিয়াসলি এগুলোর আসলে যে অত্যন্ত মানে কি বলা যায় যে সঠিক সময়ে সঠিক জব যদি না দিতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে আরো আরো অন্ধকার অপেক্ষা করছে। জি, অবশ্যই আমরা জানি যে সাধারণ মানুষের জনগণের অবশ্যই একটা রাইট রয়েছে যে কি ঘটছে এটা জানার, এবং এটা আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। তো এই যে এটা বিষয়ে আমাদের সাংবিধানিক, আমি বলি আপনাকে এটা কিন্তু সাংবিধানিক অধিকার। এবং এই যে আপনি আপনার যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের যে ডিসিশন গুলো, এগুলো কিন্তু গোপন ডিসিশন নয়। আপনি আমার দেশের জন্য কি করছেন, আপনি কি ধরনের নীতি নির্ধারণ করছেন, আপনি কোন ব্যাংককে কিভাবে করছেন, এই নীতি নির্ধারণগুলো আমাদের জানার অধিকার রয়েছে। আর এটা কারা জানে? এটা জানা হচ্ছে সাংবাদিকরা। তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনটি, এবং এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, আমি যেটা মনে করি এটা কিন্তু সাংবাদিকদের দায়িত্ব যে কোনটা সে প্রচার করবে, কোনটা করবে না। একটা সাংবাদিক যদি মনে করে যে এই তথ্যটি আমার এই মুহূর্তে জনগণকে দেওয়ার প্রয়োজন নেই, যে এটি দিলে হয়তো আমার দেশের ক্ষতি হতে পারে, আমি মনে করি না যে কোনো সাংবাদিক এরকম কোনো তথ্য সে প্রচার করবে। তো সেই তথ্যগুলোই প্রচার করবে যেগুলোর আসলে জনগণের একটা ডিমান্ড রয়েছে, জনগণ জানতে চায় বা জনগণের জানা উচিত। সেই ধরনের তথ্যগুলো যখন আপনি দিচ্ছেন না বা মানে কোনো তথ্যই দেবেন না, আপনি মনে মনে যখন সংকল্প করেন এবং আপনি যখন নিষিদ্ধ করেন সাংবাদিককে,
তার মানে হচ্ছে যে আপনি এমন কিছু করছেন যেই জিনিসটা আপনি জানাতে চান না, আপনি ভয় পান। জি। আহ, জুবাইর বাবু, পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে আজ আবারও 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের উপায় কি বলে আপনি মনে করেন? দেখুন, এটি অত্যন্ত জাতি হিসাবে আমি যতবার এই ধরনের সংবাদটি পড়ি যে ভারতের বিএসএফ এর গুলিতে বাংলাদেশের আহ, মানুষ নিহত হয়েছে, ততবারই জাতি হিসাবে আমার মাথাটা নিচু হয়ে যায়। আমি এটা কোনোভাবে নিতে পারি না। এবং এটি এটি বাংলাদেশে যারা নিচ্ছেন, যারা সরকারে আছেন, যারা দায়িত্বে আছেন, যারা এই জিনিসগুলো নিচ্ছেন, আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে যদি ঘৃণিত মানুষ হয় তারাই, যারা নিজ দেশের জনগণের মৃত্যু দেখে পর্যন্ত সেটিকে আপনার কভার দেওয়ার চেষ্টা করেন। আজকে দেখুন বাংলাদেশের সীমান্ত, আপনি গত কয়েকদিনের এই যে ঈদ গেল আমাদের 10 তারিখ, হ্যাঁ, এবং সেই ঈদের পর থেকে আজকে কিন্তু প্রায় অলমোস্ট 1 মাসের মতো সময় আমাদের ঈদের। এই 1 মাসে আপনি যদি দেখেন যে 1 মাসে কমপক্ষে 8 থেকে 10 জন বাংলাদেশের মানুষদেরকে হত্যা করা হয়েছে সীমান্তে। এখন কাদেরকে হত্যা করা হচ্ছে? এরা তো বাংলাদেশের নাগরিক। আপনার কি অধিকার রয়েছে একজন বিএসএফ এর বাংলাদেশের একজন নাগরিককে হত্যা করা? এবং আজকে আমি মনে করি, আমি আজকে আপনার মাধ্যমে আমি একদম বলতে চাই যে সীমান্তে বসবাসকারী যেসব বাংলাদেশের নাগরিক রয়েছে তাদের যদি নিরাপত্তা সরকার দিতে না পারে, তাহলে সরকারের উচিত এই প্রত্যেকটা মানুষকে ট্রেনিং দেওয়া এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। তারা তাদের আমি মনে করি তারা তাদের নিরাপত্তা রক্ষা করবে। আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষ যারা রয়েছে, বাংলাদেশের সীমান্তে যারা বসবাস করছে, তারা তাদের নিরাপত্তার ব্যবস্থা তৈরি করবে। আপনি যেহেতু নিরাপত্তা দিতে পারছেন না, যেখানে আমাদের এই বিএসএফ নামক একটি মানে কি বলা যায়, একটি দৈত্য সর্বক্ষণ বাংলাদেশের মানুষকে হত্যা করে চলছে। কই পাকিস্তানের সাথে তাদের এত খারাপ? কই পাকিস্তানে তো একটি মানুষকে তারা হত্যা করতে পারে না। আপনি জানেন 2014 সালে একটি নেপালিকে হত্যা করা হয়েছিল ভারত নেপাল সীমান্তে। সারা নেপালের মানুষ এক হয়ে গেছিল এবং সেখানে কিন্তু ভারত ওই একজন নেপালিকে হত্যার জন্য তারা ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়েছে নেপালের কাছে। আর আজকে আমাদের প্রতিদিন হত্যা করছে। জি জুবাইর বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জি, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। দর্শক, আমরা চলে এসেছি ছোট্ট একটা বিরতি নেবার পালায়। বিরতিতে যাওয়ার আগে আবারও বলতে চাই যে আমাদের অনুষ্ঠান শুভ সন্ধ্যাটি আপনারা দেখতে পারেন সোম থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়, এবং বিরতির পর আমরা আবারও ফেরত আসছি। আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন ইসলাম চ্যানেল বাংলা।